আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমরা একটা খামারে ভিজিট করার জন্য যাইতেছি। তো বেশ কিছুদিন যাবত হচ্ছে আমরা তেমন কোনো একটা খামারে ভিজিট করতেছিলাম না। এর মেন কারণ হচ্ছে আমাদের খামারে প্রচুর পরিমাণে কাজের চাপ ছিল। তো এই জন্য হচ্ছে আমরা তেমন কোথাও বেরোতে পারতেছিলাম না প্রচুর পরিমাণ কাজের চাপের কারণে। তো এই জন্য আজকে সকাল সকাল হচ্ছে আমাদের খামারে যাবতীয় কাজগুলো আমরা শেষ করে নিছি। এর পরবর্তীতে হচ্ছে আমরা বেরিয়ে পড়তেছি সেই খামারে যাওয়ার উদ্দেশ্যে। আজকে মূলত আমরা যে খামারটায় যাচ্ছি এটা হচ্ছে মূলত একটা কৃষি খামার। তো আমরা ম্যাক্সিমাম টাইম হচ্ছে কৃষি খামার ভিজিট করার চেষ্টা করি আর কি। আর এর মেন কারণ হচ্ছে যেহেতু আমাদের হচ্ছে কৃষিকাজের সাথে আমরা সম্পৃক্ত আর আমাদের খামার রিলেটেড যে কাজগুলো আছে, তো এই জিনিসগুলো আমরা মোটামুটি অনেকাংশেই বুঝি, তবে কিছু কাজগুলো ওইভাবে বুঝি না। তো বিভিন্ন জায়গায় হচ্ছে যদি ভিজিট করি, বিভিন্ন জায়গার হচ্ছে খামারগুলো যখন আমরা দেখি, তখন এই খামারগুলো দেখে আমরা অনেক কিছুই শিখি বা অনেক কিছুই বুঝি। আসলে আমরা যদি একটা কৃষি খামার তৈরি করতে চাই তাহলে আসলে কি কি জিনিসগুলো আমাদের করতে হবে, তো এই বিষয়গুলো হচ্ছে আমরা এখান থেকে আয়ত্ত করি। এই জন্য হচ্ছে ম্যাক্সিমাম টাইমে হচ্ছে আমি চেষ্টা করি হচ্ছে কৃষি খামারগুলো বেশি বেশি ভিজিট দেওয়ার জন্য। তো মূলত হচ্ছে আজকে আমরা আসছি যে জায়গাটা, এটা হচ্ছে আমাদের এলাকা থেকে বেশ খানিকটা দূরে। তো এখানে হচ্ছে কয়েকদিন যাবতে আমার আসার কথা ছিল। তো উনি বলছিল যে আমাদের এখানে আসার জন্য, এখানে হচ্ছে বেশ কয়েক জাতের হচ্ছে উনি সবজির চাষাবাদ করে। তো ওই ক্ষেতগুলো দেখানোর জন্য হচ্ছে আমাকে কয়েকদিন আগে থেকে বলতেছিল আসার জন্য। আর যেহেতু হচ্ছে আমাদের সময় ভাবে হয়ে উঠতেছিল না, আজকে যেহেতু একটু ফ্রি আছে চলে আসলাম দ্রুত তার খামারে দেখার জন্য যে সে কি কি জিনিসগুলো নিয়ে কাজ করতেছে। তো তার খামারের ভিতরে ঢোকার ফার্স্টেই দেখলাম যে সে সিডলিং ট্রে একটা সামনে রেখে দিছে। তো এই ট্রের ভিতরে সে বলে যে পেঁপে গাছের চারা এখানে দিছে অনেকগুলা। তো মোটামুটি হচ্ছে এখানে 4 থেকে 5 দিন হয়ে গেছে, বললো এখন পর্যন্ত অঙ্কুর বেরোয় নাই, তবে শীঘ্রই এখান থেকে হচ্ছে অঙ্কুর বেরোই পড়বে। আর এছাড়া হচ্ছে তার খামারে যাওয়ার আগেই হচ্ছে বেশ কিছু পেঁপে গাছের চারা এখানে লাগানো ছিল, সেই চারাগুলো আমাদের এখানে দেখাইলো। আর যে চারাগুলো হচ্ছে খুব বেশি একটা বড় হয় নাই, একবারে ছোট ছোট আছে, এখন পর্যন্ত এভাবে বড় হয় নাই। এরপর হচ্ছে আমি এখান থেকে যাচ্ছিলাম, তো যাইতে যাইতে দেখলাম যে এখানে মেশিন পত্র যেগুলো আছে, আমরা যে সেচ কাজ করি যে মেশিনগুলো দিয়ে, স্যালো মেশিন বলা হয় আমাদের অঞ্চলে, তো মেশিনগুলো দেখলাম যে এখানে একবারে জঙ্গলের মধ্যেই পড়ে রয়েছে, মানে একদমই ফেলাই রাখছে, মানে এমন একটা অবস্থা। এখানে আমার মনে হয় কোনো চোট টোট তেমন কোনো কিছু নাই, এই জন্য হচ্ছে এখানে জিনিসগুলো আসলে রেখে দিতে পারতেছে। আমাদের এলাকায় হলে হয়তো দেখা গেছে নিয়ে একবারে ভাঙড়িতে বিক্রি করে একবারে দেখা যাচ্ছে কট করে খাই ফেলাই, তো এমন একটা অবস্থা হইতো আমাদের এলাকায়। তো এখানে আসার পরবর্তীতে দেখলাম যে মোটামুটি অনেকটা জায়গা নিয়ে হচ্ছে এখানে কৃষি খামারটা সে পরিচালনা করতেছিল। আর এখানে যার খামার আজকে আমরা দেখতে আসছি এর নাম হচ্ছে শুভ, আমাদের একটা ছোট ভাই। তো হচ্ছে বেশ কিছুদিন যাবত হচ্ছে এই জিনিসগুলো করতেছে। আমাকে বলতেছিল যে ভাই আমি তো কৃষি খামারের সাথে রিলেটেড আছি, তো আপনি আমাদের এখানে একটু আসেন। তো এই জন্য হচ্ছে আজকে এসে দেখলাম যে পুরো একটা এলাহি কাণ্ড করাইছে এখানে। যার পথে ফার্স্টে দেখলাম হচ্ছে ওর এখানে বেগুনের ক্ষেত ছিল। তো বেগুনের ক্ষেতে প্রচুর পরিমাণে বেগুন ধরছিল একটা সময়, এখন হচ্ছে ক্ষেতের একবারে শেষ মৌসুম, এই জন্য হচ্ছে বেগুনগুলো এখানে নাই, যা আছে মোটামুটি সবগুলো হচ্ছে একবারে নষ্ট হয়ে গেছে আর সবগুলো হচ্ছে পোকায় ধরছে। আর যার পথে দেখতেছিলাম যে এখানে মরিচ গাছের বেশ কিছু চারা এখানে রোপণ করছে। বললো যে ভাই চারাগুলো অল্প কিছুদিন যাবত হচ্ছে এখানে আমি রোপণ করছি, মূলত এই চারাগুলো হচ্ছে হাইব্রিড মরিচ গাছের চারা। এটা খুব বেশ একটা বড় হবে না, খুব অল্প ছোট ছোট থাকতেই হচ্ছে এরা হচ্ছে এখান থেকে মরিচগুলো দিয়ে দিবে। তো এই জন্য হচ্ছে এখানে জিনিসগুলো আমি আবাদ করতেছিলাম যে কি পরিমাণ মরিচ এখানে ধরে। আর যেহেতু হাইব্রিড যে জিনিসগুলো হয়, জিনিসগুলো হচ্ছে প্রচুর পরিমাণে ফলন থাকে, এটা হচ্ছে একবারে কমন একটা বিষয়। এরপর হচ্ছে মরিচ গাছের পাশেই দেখলাম বিশাল বড় একটা ক্ষেত করছে এখানে। মূলত এখানে হচ্ছে যেটাকে আমাদের এলাকা হচ্ছে ভেন্ডি বলে বা দেড়ুশ বলা হয়, তো এই দেড়ুশের ক্ষেতটা এখানে করা হয়েছে, মোটামুটি অনেকটা জায়গা নিয়ে করা হয়েছে। আর এখানে অনেকগুলো গাছ লাগানো আছে, আমাকে বললো যে অ্যারাউন্ড এখানে প্রায় 4 থেকে 500-র মতন গাছ এখানে লাগানো আছে। আর বেশ কিছুদিন যাবত হচ্ছে এখানে যে ফসলগুলো পাইতেছিল, যে দেড়ুশগুলো পাইতেছিল, এগুলো হচ্ছে বাজারে বিক্রি করতেছে। আর দেড়ুশ গাছের পাশেই হচ্ছে আর একটা জমি আছে এখানে, মোটামুটি অনেক দিন ধরে হচ্ছে এখানে জমিটা পতিত পড়েছিল, সেই বিষয়টা আমাকে বললো। এখানে হচ্ছে বেশ কিছু হচ্ছে পুঁইশাকের চাষাবাদ করতেছে, প্রচুর পরিমাণে ঘাস হওয়ার কারণে মূলত এখানে পুঁইশাকগুলো দেখা যাচ্ছে না, যেগুলো হচ্ছে একটু নিড়ানো হয়েছে। তো ওই অংশে হচ্ছে একটু একটু করে পুঁইশাকগুলো দেখা যাচ্ছে, ছোট ছোট গাছ এখানে মোটামুটি ভাবে আছে। ঘুরে ফিরে আমরা চলে আসলাম আবার এই দেড়ুশের ক্ষেতে। তো এখানে হচ্ছে 2 জাতের দেড়ুশ রোপণ করা আছে, আমাকে এখানে দেখাই দিল যে 2 জাতের দেড়ুশ এখানে আছে। এক সাইডে হচ্ছে আছে দেশাল, আর এক সাইডে হচ্ছে হাইব্রিডটা। আর দেশাল যে দেড়ুশটা হয় সেটা হচ্ছে মূলত অনেক বড় বড় গাছ হয় আর ফলনটা অনেকটাই কম হয়। আর হাইব্রিড যেটা হয় এটা হচ্ছে প্রচুর পরিমাণে ফলন হয়, আর ছোট ছোট গাছে প্রচুর পরিমাণে দেড়ুশ ধরে। আর মূলত দেড়ুশ গাছে যে পরিমাণে হচ্ছে কাটা কাটার মতন থাকে, জিনিসটাকে কি বলে আমি সেভাবে জানি না, প্রচুর পরিমাণে আর কি ধার থাকে দেড়ুশ গাছে। তো এই জিনিসগুলো হচ্ছে একদমই এইভাবে ছেড়া উচিত না। ঢেঁড়স সবজির ভিতরে অন্যতম একটা সবজি হচ্ছে এই ঢেঁড়স। তো ঢেঁড়স হচ্ছে অনেকেই খাইতে অনেক পছন্দ করেন, আমি ব্যক্তিগতভাবে ঢেঁড়স খাইতে অনেক পছন্দ করি। তো আমার যত সবজির আমার তালিকায় আছে প্রিয় সবজি হিসেবে, তার ভিতরে ঢেঁড়স হচ্ছে একটা। তো ঢেঁড়সের অনেক উপকারিতা রয়েছে। ঢেঁড়স হচ্ছে বিভিন্নভাবেই খাওয়া হয়, আমাদের এলাকায় অনেকভাবেই খাওয়া হয় ঢেঁড়সটা। তো ঢেঁড়সের অনেক উপকারিতা রয়েছে, অনেকই আছে। তো ঢেঁড়সের এই যে গাছ আমরা আজকে আসছি, মোটামুটি অ্যারাউন্ড 1 হাতের মতো গাছগুলা, প্রচুর পরিমাণে ধরন। তো মূলত এইগুলো হচ্ছে হাইব্রিড ঢেঁড়স। এটা তো হাইব্রিডের ফলনটা একটু বেশি হয় আর এর ধরটা অনেকটা বেশি থাকে। তো ফার্স্টে হচ্ছে এখানে আমি হাত দিয়ে ছেলার চেষ্টা করতেছিলাম এইখানে ঢেঁড়সগুলা। তো এই হাত দিয়ে ছেলার চেষ্টা করার ফলে হচ্ছে দেখলাম যে দ্রুত চলে গেছে আমাদের ছোট ভাই কাঁচি আনার জন্য। তো কাঁচিটা এনে হচ্ছে এক এক করে হচ্ছে এখানে ঢেঁড়সগুলো কাটতেছিল। আর ঢেঁড়সের সাথে হচ্ছে একটা বিষয় আমি দেখতেছিলাম, সেটা হচ্ছে যে ঢেঁড়সের যে ডাগড়াগুলো হয়, হচ্ছে যে পাতাগুলো থাকে, ওই পাতাগুলো হচ্ছে সহকারে হচ্ছে ঢেঁড়সগুলো কাটতেছিল। বললো যে ভাই এই পাতাগুলো সহকারে ঢেঁড়সগুলো কাটতে হবে, না হলে পরবর্তীতে ঢেঁড়সের ফলনটা কমে যাবে, এই জন্য হচ্ছে পাতাগুলো কেটে ফেলাইতে হবে। আর বেশ কিছু এর বেনিফিট আছে, সেটা আমাকে বললো যে এই পাতাগুলো যদি আমি কেটে ফেলাই তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে পরবর্তীতে যে ঢেঁড়সটা বেরোবে হচ্ছে একটু রুষ্ট
হৃষ্টপুষ্ট ভাবে বেরোবে। আর এই পাতার যে রসটা থাকে, আই মিন পাতা যে জিনিসটা হচ্ছে গাছ থেকে খেয়ে ফেলে, ওই জিনিসটা হচ্ছে দেখা গেছে ওই ঢেঁড়সের উপরে অ্যাপ্লাই করা হবে বা অ্যাপ্লাই হবে। তো এই বিষয়টার জন্য হচ্ছে ঢেঁড়সের পাতাগুলো একবারে সুন্দরভাবে হচ্ছে কেটে দিই, আর যাতে করছে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। তো বিষয়টা হচ্ছে দেখেন পুরোটাই অবাক হয়েছি যে যাই হোক নতুন নতুন হচ্ছে যেহেতু এখানে কৃষি খামার পরিচালনা করতেছে, তো অনেক কিছুই হচ্ছে আয়ত্তে নিছে, মানে অনেক কিছু হচ্ছে মোটামুটি এখানে বুঝতে পারছে যে কি জিনিসগুলো করলে কি হইতে পারে। তো এই বিষয়টা আমার কাছে ভালো লাগছে। এর পরবর্তীতে সেখানে থেকে চলে আসলাম। তো ওইখান থেকে হচ্ছে ঢেঁড়সগুলো কেটে নিয়ে আসার পরবর্তীতে আমরা চলে আসবো এখান দিয়ে। তো আসার পরবর্তীতে দেখাইলো যে ভাই দেখেন কি পরিমাণে ঘাস এখানে জন্মায়। মনে হচ্ছে একবারে ঘাসের যে অবস্থা তাতে মনে হচ্ছে এখানে হচ্ছে আমাদের সবজি চাষাবাদ করাইছে এমন একটা অবস্থা হয়ে গেছে এখানে। তো পরবর্তীতে এখান থেকে চলে আসলাম হচ্ছে আবার সেই বেগুনের খেতে। তো বেগুনের খেতে আসার পরে দেখলাম যে বেশ কিছু বেগুন এখানে আছে। তো এই জন্য হচ্ছে কাছিটা আমি নিয়ে একটু দেখতেছিলাম যে বেগুনটা আসলে খাওয়ার উপযুক্ত আছে কিনা। এখানে বেশ কিছু তো বেগুন হচ্ছে এখান থেকে আমি কেটে কেটে হচ্ছে একটু একটু করে দেখার চেষ্টা করতেছিলাম যে মূলত এগুলো খাওয়া যায় কিনা আদতে। তো ম্যাক্সিমাম বেগুনগুলো দেখতেছিলাম যে পোকায় লাগছে আর একবারই নষ্ট হয়ে গেছে, আর এগুলো হচ্ছে একদমই খাওয়ার উপযুক্ত না। তো মোটামুটি এখানে অনেকগুলো বেগুন গাছ যেহেতু এখানে রয়ে গেছে, আমি বললাম যে বেগুন গাছগুলো হচ্ছে আস্তে আস্তে এখান থেকে তুমি কেটে ফেলো। পরবর্তীতে হচ্ছে আরেকটা জিনিস এখানে দেখে পুরোটাই অবাক হয়েছি, সেটা হচ্ছে এখানে দেখলাম যে বেশ কিছু হচ্ছে পাটের বীজ এখানে রাখা হয়েছে। তো আমাকে বিষয়টা জানাইলো যে বীজগুলো হচ্ছে মূলত রাখা হয়েছিল সংরক্ষণ করার জন্য। আগামী বছর হচ্ছে এই বীজগুলাই হচ্ছে এই জমিতে বোনানো হবে। তো বেশ কিছুদিন আগে হচ্ছে এই জমিতে হচ্ছে মোটামুটি পাট শাকের আবাদটা করা হয়েছিল। আর যখন আমাদের অঞ্চলে টোটালি পাট একদম বোনা হয় নাই, তখন হচ্ছে এখানে পাট শাকের আবাদ করা হয়েছিল। তো এখান থেকে বেশ কিছু গাছ দেখলাম এখানে রেখে দেওয়া হয়েছে। তো এই গাছগুলোর ভিতর দেখলাম যে প্রচুর পরিমাণে ফল আসছে এবং ফলগুলো একদম পেকে গেছে। তো বিষয়টা আমাকে বললো যে ভাই এই ফলগুলো হচ্ছে রোদে শুকায় রাখলে পরে পরবর্তী বছর দেখা গেছে এটা আবার আমরা এখানে বুনাইতে পারবো। আর পরবর্তী বছর এখান থেকে হচ্ছে এই যে বীজগুলো থাকবে, বীজগুলো থেকে আমরা হচ্ছে পরবর্তীতে এখান থেকে হচ্ছে পাট শাকটা আমরা উৎপাদন করতে পারবো। ভালো লাগলো বিষয়টা দেখে যে আসলে এরকম উদ্যোগ কেউ কখনো নেয় না। আর পাটের যে বীজটা সেটা মূলত আমাদের দেশে ওইভাবে হচ্ছে আবাদ করা হয় না। তো দেখলাম ফার্স্ট টাইম হচ্ছে এখানে পাটের বীজগুলো আবাদ করতেছে। তো যাই হোক দেখা যাক পরবর্তীতে এই পাটের বীজগুলো থেকে কোনো ফলাফল পাই কিনা, নাকি পুরো বীজগুলো নষ্ট, এটা আমরা পরবর্তীতে অবশ্যই দেখার চেষ্টা করবো এবং আপনাদেরও জানানোর চেষ্টা করবো। তো এখানের মোটামুটি আমাদের ঘোরাফেরা শেষ, এখন হচ্ছে আমাদের এখান থেকে বেরোয় যাইতে হবে। তো যার পথে দেখতেছিলাম এত পরিমাণ সবুজের সমারোহ যেটা আসলে যে কারো মন কাটতে বাধ্য। আর মূলত এই বিষয়টাই হয়, আমি যখনই কোনো কৃষি খামার দেখতে যাই প্রত্যেকটা খামার দেখার পরে হচ্ছে মনটা আমার একদমই ভরে যায়, যেটা আসলে বলার মতো না। আর প্রত্যেকটা খামারেই যাই দেখি যে কোনো না কোনো খামারে নতুন কিছু তারা উদ্ভাবন করতেছে বা নতুন ভাবে চাষাবাদ করার চেষ্টা করতেছে। এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগে। এই জন্য হচ্ছে মূলত আমি কৃষি খামারগুলো বেশিরভাগ জায়গায় হচ্ছে আমি দেখার জন্য যাই আগ্রহ নিয়েই। তো যাই হোক আজকে অনেক বেশি কথা বলে ফেলছি। আমাদের আজকের ভিডিও আর খুব বেশি একটা বড় করতে চাচ্ছি না। আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ তাআলা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।